দীঘাকে বাই বাই বলে এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। বাসে যাব। গতকালকে রাত্রেই তো টিকিট কেটে রাখা হয়েছে, বাসের জন্য বসে আছি। তবে বাসে গেলে না একটা সুবিধা, একদম হোটেলের কাছেই বাস স্ট্যান্ড, মানে এই স্টপেজে এসে বাসটা দাঁড়াবে, তারপরে এখান থেকে চলে যাব একদম হাওড়া, তারপর আবার ট্রেনে করে যাব। তো চারিদিকটা একটু ভালো করে দেখে নিচ্ছি। তবে কি জানো তো, আমি আর দীঘা আসবো না। দুবার দেখে আমার কাছে সমুদ্র পুরনো হয়ে গেছে। এবার যদি যাই, ঠিক করেছি অন্য কোথাও যাব। তবে আমি বাসে যাওয়ার সাহস কি করে পাচ্ছি জানো? 4 চাকায় আমার যতটা প্রবলেম হয় বাসে অতটা হয় না। কারণ একবার আমি বাসে করে ঝাড়খণ্ড গিয়েছিলাম, ওটার কিছুক্ষণ পরে একটু শরীর খারাপ লাগে, 2-1 ঘন্টা, তারপরে থাকতে থাকতে ঠিক হয়ে যায়। আর এই বাসগুলোয় অতটা অসুবিধাও হয় না। তো আমি এবার উঠে যাব, আমি আগে উঠবো তারপরে ও উঠবে। আর এটা ওর সিস্টেমের মধ্যে পড়ে, তো ট্রেন বলো বাস বলো, মানে সবার লাস্টে উঠবে আর নামবে। এই জিনিসটা আমার কাছে খুব রাগ ধরে জানো তো। মিনিট 10-এর জন্য বাসটা এখানে একটু দাঁড়িয়েছে, বললো আপনারা একটু বাইরে থেকে ঘুরে আসুন। তো ওই যে পিছনে বাসটা দাঁড়িয়ে রয়েছে আর এখানে আমরা বসে রয়েছি। তবে খাওয়ার জেরে সমস্যা ঘটে গিয়েছিল। বাসে ব্যাগ ছিল, ব্যাগ চলে যেত হাওড়া আর আমরা পড়ে থাকতাম এখানে। তো যাকে ও চা নিয়ে নিয়েছে, আর ওর তো মনে হচ্ছে প্রাণ ছটপট ছটপট করছে, মানে বলেই যাচ্ছে বাসটা কখন দাঁড়াবে, কখন একটু দাঁড়াবে। মানে বাসে চা উঠলে এই সমস্যাটা ওর আর হতো না, আমি যেটা বুঝতে পারছি আর কি। খিদে পেয়ে গেছে ওর, খিদে তো পাবেই। 8টা 20-তে বাসে চেপেছে শুধু 1 কাপ চা খেয়ে। তারপরে ধরো 2-2.5 ঘন্টা বাস চলেছে, এখন প্রায় 11টা ছুঁই ছুঁই। ওই জন্য ও বলছে কি আমি কিছু খাবো, খুব খিদে হয়েছে। আনলাম খাও, কি খাবে না, চা ওই পাউরুটি। ওই পাউরুটিটা খাচ্ছে তো দেখবে ও আমাকে হাওড়ায় নেমে বলবেই যে আমার খুব গ্যাস অম্বল হয়ে গেছে। কিছু খাবো না বলছি, তাও জোর করছে। কিছুই খাবে না বলছে, কিন্তু আমি বললাম কিন্তু একটা ডিম টোস্ট অন্তত খাও, কারণ খালি পেটে বাসে যাওয়াটা উচিত নয়। খালি পেটে এতক্ষণ ভালো এসেছি, কোনো প্রবলেম হয়নি। এরকম ক্যারি প্যাকেট কিনে নিয়েছি 3টে এখান থেকে। আবার এই দাদা সহ 3খানা ক্যারি ব্যাগ নিলো। আর যদি সমস্যা তৈরি হয় আমি তোমার সাথে যা ঝগড়া করবো বাসে, তুমি তো বুঝতেই পারবে তাহলে। না না কিচ্ছু হবে না। আবার লঙ্কা বেশি না? বাহ, আচ্ছা ঠিক আছে। এখন হাওড়া চলে এসেছি, কিন্তু ঘটনাটা শোনো। ওই যে বাসটা ঘোরাচ্ছিল সেটা কিন্তু দেখেছি। আমরা এটাই ভুল করেছি যে বাসটা ঘোরাচ্ছিল, বাসটা ঘুরিয়ে না ছেড়ে দিয়েছে, একদম স্লোভাবে ছাড়ছিল। তো ও শেষ মানে দেখতে পেয়ে একটু ডাকাডাকি করাতেই বাসটা দাঁড়িয়ে যায়। তো তারপর আমরা উঠি, নয়তো আমরা ওখানেই থাকতাম, ব্যাগ সমেত বাস চলে আসতো হাওড়ায়। যাকগে কপাল চক্রে চলে এসেছি হাওড়ায়। আর দুপুরে খাওয়ার জন্য একটা হোটেলেও চলে এসেছি। এই যে মাছ ভাত নিয়ে নিয়েছি, ও আর আমি দুজনাতেই। এখান থেকে খাওয়া দাওয়া করে তারপর যাব স্টেশনে। শেষমেশ পৌঁছলাম বিষ্ণুপ্রিয়া স্টেশনে নামলাম, আর ও এখান থেকে ওই চা দাদাকে বলছে 2টো চা বানাও, এরকম ভাবে বলছে এখানকার চা খাবো। মানে দীঘা লাল কাঁকড়ার মতো ভাজা হয়ে দুজনে এসছি। আর শরীর চলছে না, ওর পা দুটো ফুলে কোলা ব্যাগের মতো হয়েছে, মানে আশ্চর্য হয়ে যাওয়ার মতো। জুতো ঢুকছে না, জুতো ছোট হয়ে গেছে, পা এত কোলা ফুলে, মানে বাচ্চা ছেলের মতন জুতো আমি কিনেছি। যাই হোক, এখন বাড়ি থেকে পৌঁছাবো, বেলা হয়েছে মোটামুটি 5টার উপরে বাজে। তবু বেলায় বাড়ি ফিরলাম, এটাই অনেক। কারণ যদি রাত্রে ট্রেনে আসতাম তাহলে ফিরতে অসুবিধা হতো। যাই হোক, চা খাবে, আমি চাটা খাই, ওকেও খাওয়াবো। খেয়ে দিয়ে এখান থেকে টোটো ধরবো, টোটো ধরে আবার বাড়ি গিয়ে বন্ধুরা আবার দেখা হবে। কি যে শান্তি বলে বোঝাতে পারবো না। ওই দেখো ট্রলিটা ওখানে রেখে দিয়েছি, পুরো যেমনটা তেমনই আছে। কালকে সব কাচবো, ওর ভিতরে যা যা আছে সব কেচে জিনিস জায়গায় রাখবো। ওই জন্য এখন আর খুললাম না। আর ওই দিকের প্যাকেটটায় সাজ রয়েছে, সাজগুলো আজকে আর কিছু জায়গায় রাখবো না, পারছি না। আজকে জানো তো আমার দেওরের অষ্টমঙ্গলা। অ্যাকচুয়ালি আমি বাসে এসেছি কিন্তু এই একটা কারণে, মনে মনে ভেবেই রেখেছিলাম বাসে যাব, বাসে গেলে দিনের বেলায় পৌঁছাবো, তাহলে অন্তত সন্ধ্যেবেলার ওর অষ্টমঙ্গলার অনুষ্ঠানে থাকতে পারবো, না হলে ভীষণ ডাকাডাকি করবে। আর আমারও তো খুব ইচ্ছা করে এই সমস্ত অনুষ্ঠানগুলো পার্টিসিপেট করবো, কারণ কি বলবো, এই খাওয়া দাওয়া বিয়ে আজকে হয়ে গেলেই হয়ে গেল। আর এরকম কি এনেছি, সমুদ্রের ধারে এই পাঁপড়টা কিনেছিলাম, কালকে রাত্রে রুমে বসে খেয়েছি, খানিকটা ভেবেছিলাম ট্রেনে বসে খাবো, গুটিয়ে রেখেছি, খাইনি। এই কাজুর প্যাকেটটাও আমার ওই কাপ ব্যাগে ছিল, ভেবেছিলাম কি যে ট্রেনে বসে খাবো, সেটাও হয়নি। এ দেখো পটেটো ক্র্যাকার নিয়েছিলাম, বাসে বসেছি বলে আর খেতে পারিনি। ট্রেনে তো ও দাঁড়িয়ে এসছে, আর একটা দিদিভাই আমাকে বসার জায়গা দিয়েছিল, তারপরে উনি একটা সিট পেয়ে গেছে, আমি পুরোটাই বসে এসেছি। তাও ঘন্টাখানিক প্রথমে দাঁড়িয়েছিলাম। আর এত মানে সুন্দর করে বলছিল যে এই তেলগুলো মালিশ করলে নাকি ওই ব্যথা কমবে, শরীরের ব্যথা। তো আমার 2 মায়েরই শরীরে ভীষণ ব্যথা, তো সেই কারণে আমি 3টে তেল নিয়ে এসেছি। যদি ভালো হয় তো আমি খুব খুশি হব। আর 4টে দিলখুশ নিয়েছিলাম, এই তো 4টে, এখানে 3টে রয়েছে। 3টে না, এখন 4টি আছে না, এই ধারে 3টে ছিল আর এই ধারে একটা ছিল, আমি অতটা দেখিনি। আর ওখান থেকে তো দীঘা থেকে কিনেছি ড্রাই ফ্রুট,
তারপরে ওই কাজুর সন্দেশ, সেগুলো তো তোমাদেরকে দেখিয়েছি। এই যে কাজুর সন্দেশের প্রত্যেকের জন্যই নিয়ে এসেছি, আমার বড় ননদ, তারপরে আমার মায়ের বাড়ি, আমার মামা শ্বশুরের বাড়ি, সবারই জন্যই এই প্যাকেটে সব আছে, সবাইকে দেব। এখন মা কাকুলি বাইরে বসে আছে, ওরা এখন বোধহয় মামার বাড়ি যাবে। এই দেখো নখগুলো বড় হয়ে কি প্রবলেম হয়েছে, আমি কিছু খুলতে পারছি না, এই কিছু পড়লে এরম এখনো পুরাতে পারছি না। একটু খুলে দিও তো গিফটটা, ঠিক আছে? দেবো। প্যাকেটটা তো হেভি সুন্দর গো। হ্যাঁ, ওই দোকান থেকেই দিয়েছে। ঠাকুরের প্রসাদও আছে, কালকে চন্দনেশ্বর মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম, সেই প্রসাদও সবাইকে দেব। এখন মাথা ঠান্ডা করে যার যার জিনিস তাকে তাকে দিয়ে দিই। বাড়িতে আসার পর ফ্রেশ হয়ে সবার সাথে কথাবার্তা বলে বেশ ভালো লাগছে। এবার আমি সন্ধেটা দিয়ে নিচ্ছি। এখন সারা বাড়িতে একটু ধুনোর ধোঁয়া ছড়িয়ে দিই। আর এই ধুনোর ধোঁয়ার স্মেল বারবার বলি, বারবার মানে হাজারবার বললেও পুরনো হয় না। আমার যে কি ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না। ধোঁয়ার স্মেলটা যা লাগছে না, দারুণ। কোথায় রাখলে গো ধুনুচিটা? সারা ঘর বারান্দা একদম মনে হচ্ছে ধোঁয়ায় ধোঁয়াকার হয়ে গেছে, খুব ভাল লাগছে। ধুনোর সেন্টটা তো ভালো। আগে যখন গরু ছিল তখন ওই কি করতে জানো তো, বলে না বদমাইশি বুদ্ধি আমার সবসময় মাথায় ঘোরে। ওই ঘষির গুঁড়ো টুড়ো বিচুলির টুকরো যা থাকতো আবর্জনাগুলো, ওগুলো একসাথে জড়ো করে ধোঁয়া দিলে ধোঁয়াটা অনেকক্ষণ থাকে। আর আমি কি করতাম, ঘর থেকে চুপি চুপি ওর উপর ধুনো ছড়িয়ে দিতাম, দিয়ে সারা বাড়ি ধুনোর গন্ধ হয়ে যেত, হেভি লাগতো। কিন্তু দিলখুশ খাচ্ছি, দিলখুশ খেলে কি মন খুশি হয়? হয় কিনা তোমরা কমেন্টে জানিও। তাহলে প্রত্যেকদিন দিলখুশ খাবো। তো ওই বাড়ি থেকে ফোন করছে, এবার যাব। অনেকক্ষণ ধরে যাবো যাবো ভাবছি, তোমাদের দাদা ছিল না, ও ছিল চায়ের দোকানে, আর রাত হয়ে গেছে, আমি তো একা যেতে পারবো না। ফোনটাও ও বাড়িতে রেখে গেছে, ওই জন্য ওকে ফোন করতে পারিনি। তো ঘরেই বসেছিলাম, আর কি করব। তো দেখো রেডি হয়ে নিয়েছি, এবার যাবো, একদম রাতের খাওয়া দাওয়া সেরে আসবো। উফ, দেওরের বিয়ের রেশ আর ফুরাচ্ছে না গো। মানে এইখানে যে এই বড় কড়াইয়ে রান্না কবে থেকে হচ্ছে। সেই যে বিয়ের ব্লগ তোমরা পেয়েছো, তারপরে পেলে দীঘার ব্লগ, দীঘা থেকে এসেও কিন্তু বিয়ের খাওয়া দাওয়া এখনও শেষ হলো না। তো এই জন্যই তো এই বিয়ের অপেক্ষা করছিলাম, জমিয়ে খাওয়া দাওয়া করবো বলে। ওই ঘরটায় মামি সবার জন্য ভাত রান্না করছে, আর এইখানটায় বাকিরা তরকারি রান্না করছে। শুধু ছাপানো হয়নি, কার্ডটা শুধু ছাপানো হয়নি, ফোনে ফোনে নিমন্ত্রণ হয়েছে। ফোনে ফোনে নিমন্ত্রণ। তোমার অষ্টমঙ্গলা খাবো বলে চলে আসলাম বাসে করে উড়ে উড়ে দীঘা থেকে এখানে। খাওয়ার কি নেশা দেখেছো? মানে ভগবানের অশেষ কৃপা, দুপুরবেলা সব করে দিচ্ছিলাম। কি মনে হলো যে রাত্রি করবো, থাক, ঠিক আছে, না হলে মনে হলো খাবারটা আমার জন্য রেখে দিতে, আমি রাতে এসে খেতাম। না না, রেখে দিয়ে সবাই মিলে একসঙ্গে খাবার মজা, আর আগে খাবার হ্যাঁ, মাসি তাহলে আমার জন্যই করিনি। হ্যাঁ মাসি বললো তো, ওরা আসবে না, আমি করবো, ওরা রাত্রিরে আসবে, রাত্রিরে হবে। আজকের মেনু খুব সিম্পল। আজকে হচ্ছে আলু ফুলকপির তরকারি, আর তার সাথে থাকছে চিকেন কষা, আর শেষ পাতে তো মিষ্টি রয়েছেই। মানে কি বলবো, আমার প্রথম পাতে বেশি আকর্ষণ। মানে প্রথম পাতের খাবার আমি এতটাই পেট ভরে খেয়ে ফেলি, তারপরে যতই যাই দই মিষ্টি দিক না কেন, ইচ্ছে হলে খাই, নয়তো আর খাই না। বলে না এক উনুনে অনেক রাঁধুনি হলে তার মত বিভিন্ন রকমের হয়, এ বলছে এটা দে, ও বলছে ওটা দে, সে বলছে সেটা দে, আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাব দেখছি। এটাই হয়তো বিয়ের অনুষ্ঠানের শেষ নিয়ম। আজকে অষ্টমঙ্গলার নিয়ম পালন করলে আর মনে হয় না কোনো নিয়ম পালন করতে হবে। তবে এদের দেখে একটা আইডিয়া পাওয়া উচিত। মানে বলতে গিয়ে আমার হাসিও পাচ্ছে। শীতের ভয়ে কেউ চেঞ্জ করলো না, অষ্টমঙ্গলার নিয়ম পালন করতে গিয়ে বিয়ের পোশাকগুলো পরতে হয়। ওরা না পরে বলছে কি আমরা কোলের ওপর বিয়ের পোশাকগুলোকে বসিয়ে নিই, তাহলেই হবে। আর এই নিয়মটা দাদার ঘরে পালন হচ্ছে, কারণ এই বাড়ি থেকেই বিয়ে হয়েছিল, তো সেই কারণেই। তবে আমাদের মৌমিতার সাথে, মানে নতুন বউর সাথে কিন্তু একটা আমি মিল খুঁজে পেয়েছি আমার নিজের। ও না আমার মতো রসগোল্লার থেকে সন্দেশ বেশি পছন্দ করে, আর ওই জন্য দেখো ওর বাপের বাড়ি থেকে সমস্ত রকম আইটেম এসছে সন্দেশের। তো এটাই হয়, ছেলে মেয়ে যেটা ভালোবাসে মা বাবা তো সেইটাই দেবে, তাই না? হাত দিয়ে আসলে আমি দেখিনি। ভাত নিয়ে এসছি, কি মিথ্যেবাদ। আরে ছোট থালা করে ভাতের উপর হাত দিয়ে কে নিয়ে আসলো? কে নিয়ে আসলো? তুমি আমার সাথে একমত, তোমার দেওয়ার খুব মিথ্যা কথা বলে। আমি জানি তো, ঢোকে ঢোকে মিথ্যা কথা বলে। ও ছিলই না, আমি একবার চা দিতে গেছি, এখন ভাত নিয়ে ও ছিল না তো, আমি তো সন্দেহ করলাম। আচ্ছা আমি যদি ওখানে না থাকি, দুটো করে বিরিয়ানি বাজি হোক। বাবা একবারে জোর দিয়ে বলছে, যেন চেয়ারটায় বসো না, ভাঙা আছে, পড়ে যাবা। এই চেয়ারটায় বসে, এই চেয়ার। হ্যাঁ
না ও পরে পড়ুক, কোনো ব্যাপার নেই, তাতে হাসবো, বাচ্চাটা আছে তো। গল্প করছিলাম মাসি, আমি, দাদা। মাসিটা গেটে করে বসছিল, হ্যাঁ দাদাও ছিল। আমি সাইড দিয়ে গেলাম থালা নিয়ে, দেখে তোমাকে দেখিনি। এই একটা কথা বলো তো, এই সেই লাইটটাই তো দাদার ঘরে জ্বলছে, আগে কতটা অন্ধকার লাগতো আর এখন দেখো সাদা লাইট না। হ্যাঁ এরকম ছাতা দিয়ে সাদা দেয়াল বলে একদম ঘরটা আলো আলো লাগছে, কত সুন্দর। সাদা লাইট। বাপরে, আমার ঠাকুরপোর তো দাঁতগুলো আর ঢাকছে না, ওর মুখে হাসি আর ধরে না। এটাই হয়, একসাথে যখন কথা বলি না কাউরেরই তখন আর দাঁত ঢাকে না। তো যাই হোক, আমরা খেতে বসে পড়েছি, ওই গল্প সল্প করে আর খুব বেশি দেরি করিনি, বললাম দিয়ে দাও সবাই মিলে খেয়ে নিই। আলু ফুলকপির তরকারি নিজে রান্না করলে বাড়িতে ভালো লাগে না, কেউ রান্না করে দিলে তখন খেতে ভালো লাগে। খাওয়া দাওয়া করে মাসির বাড়ি থেকে চলে এসেছি। কি অবস্থা বলো, একবার বলি মাসির বাড়ি, একবার বলি মামার বাড়ি, একবার বলি আমার ভাসুরের বাড়ি, তো সবারই ওই একটাই বাড়ি, তো ওই জন্য যখন যেটা মুখে আসে তখন সেটা বলি। খুব ভালো লাগলো, সকালবেলায় থেকে বাসে ট্রেনে করে বাড়ি, তারপর জমিয়ে দেওয়ারের অষ্টমঙ্গলার খাওয়া দাওয়া। এখন দেখি একটু বিশ্রাম করব, চেঞ্জ করে তারপর একটু বিশ্রাম করব।